কারণ অসুস্থ রোগীদেরকে আর কি শোনাবো, তাই না? যারা ভালো নেই তারা তো অসুস্থই। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি শৌখিন এই মুহূর্তে গাজীপুর থেকে আপনাদের সাথে কানেক্টেড আছি, ইনশাল্লাহ কিছু সময় থাকবো। যেহেতু প্রত্যেক সপ্তাহে আমাদের এই প্রোগ্রামটা হয়, সারা ওয়ার্ল্ড ভিত্তিক বিভিন্ন দেশ থেকে এবং সারা পৃথিবী জুড়ে, এক কথায় যে কোনো জায়গা থেকে খুব সহজেই 2 মিনিটেই, 1 মিনিটেই, সেকেন্ডের ভিতরে এখানে জয়েন করতে পারে। সুতরাং 500 পার্টিসিপেন্টস এর লিঙ্ক আপনি একটু কষ্ট করে আপনার নিউ ডিস্ট্রিবিউটর যারা আছে, আমি মনে করি যেহেতু আজকে বিজনেস প্ল্যান নিয়ে কথা বলবো, অর্থাৎ নিউ ডিস্ট্রিবিউটরদের জন্য উপকারিতা হবে অনেক বেশি। তো যদি কেউ থেকে থাকে তাকে পার্সোনালি লিঙ্কটা শেয়ার করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের অসংখ্য গ্রেটফুল লিডাররা আছেন, যাদের সামনে কথা বলাটাও তো কিন্তু একটা সাহসের ব্যাপার। আমরা এত কিন্তু সাহস টাহস নাই। তারপরে ছোট মানুষ কিছু বলবো, কিছু দেয়া যাওয়ার চেষ্টা করব, আউট নলেজ যত আসতে পারে। একটু কষ্ট করে শুনবেন আর কি। যদিও আমি এখন লাউডলি হতো কথা বলতে পারছি না। তো প্রথমত কোরআন তেলাওয়াতের মাধ্যমে যিনি শুরু করেছেন তার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়ের। আল্লাহ তাআলা তার নিয়ত গুলো এবং সেই সাথে আমাদেরও, তাই না? শুধু তার নিয়ত গুলো পূরণ হলে তো আমরা ডিএক্সনে তো হেরে যাব না। সকলের, উভয়ের, সকলের জন্য আল্লাহ তাআলা মনের কামনা বাসনা যেন আল্লাহ তাআলা কবুল করে নেন এবং তৌফিক দান করেন সেখান থেকে আমাদেরকে কিছু পাওয়ার। তো যাই হোক, যেহেতু বিজনেস প্ল্যান, আমি বেশি দীর্ঘায়িত করবো না। মাত্র 25 থেকে 30 মিনিট সময় দিবেন তো? কে কে দিতে চান? আমি দেখতে চাই সেই মানুষগুলোকে। তো যাই হোক, যেহেতু বিজনেস প্ল্যান, আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু উদ্দেশ্য থাকে। হয়তো কারোর একটু ভালো থাকলেই হবে, আবার কোনো ব্যক্তির হয়তো তার থেকে আর একটু ভালো চাই। আবার এমনও ব্যক্তি আছে, অসম্ভব ভালো থাকলেও তার মনে হয় যেন আরো ভালো কিছু হয়তো হলে তার ভালো লাগতো। যেমন ধরেন, একজনের এখন মনে করেন একটা টিনের চালের ঘর আছে, সে কল্পনা করছে এই টিনের চাল থেকে হয়তো আধা পাকা বাড়ি করবে। এবং যার আধা পাকা বাড়ি আছে সে হয়তো মনে মনে কল্পনা করছে, আরে ছাদ দিয়ে যদি একতলা বাড়ি করতে পারতাম। ঠিক না? আবার এমনও অবস্থায় এমনও মানুষ আছে যে মাটির ঘরে বসবাস করছে, সে মাটির ঘরে বসেই কিন্তু ভাবছে যে আল্লাহ আমাকে যা দিয়েছে অনেক দিয়েছে। ঠিক না? মানুষের প্রকারভেদ কিন্তু অনেক রকম। কারো চাও পাওয়া একরকম না, আর কারো স্বপ্ন এক জায়গায় থেমে থাকে না। তো এক জায়গায় যেহেতু থেমে থাকে না, আমার আপনার স্বপ্ন যে এক জায়গায় থেমে থাকবে বিষয়টা এমন নয়। যদি এক জায়গায় থেমে থাকতো তাহলে কখনো আমরা ডিএকশনে আসতাম না। আর ডিএকশনে যেহেতু আসতাম না, তাহলে আমাদের এই মিটিং মিছিলের কোনো প্রয়োজন ছিল না। আমি সবসময় মনে করি মিটিংটা হচ্ছে আমাদের প্রাণ। মিটিংটা হচ্ছে আমাদের প্রাণ, আমাদেরকে আশা জাগায়, আমাদের শিক্ষা দেয়, আমাদেরকে সাহস যোগায়, আমাদের পরবর্তীতে কিভাবে আমরা ধাপে ধাপে এগোতে পারবো এই পথ অবলম্বন করার রাস্তা আমাদেরকে বের করে দেয়। এটার নাম হচ্ছে মিটিং। এই মিটিং এ যে আসবেন তার কাজে লাগবে, যে আসবেন না তার কাজে লাগবে না। তো যাই হোক, এখানে আমি মনে করি সবাই স্বপ্নবাজ। আমি আপনি উভয় সবাই স্বপ্নবাজ। তো স্বপ্নবাজদের উদ্দেশ্যই দুটি কথা। সেটা হচ্ছে যে উন্নয়ন প্রত্যেকটা মানুষের লাইফে প্রয়োজন। কারণ উন্নয়ন এবং মানুষ একই সুতোয় গাঁথা। এটা কি আপনি বিশ্বাস করেন? উন্নয়ন তো আমাদের পশু পাখির প্রয়োজন হয় না, গবাদি পশুর হয়, দরকার হয় উন্নয়ন? হয় না। গাছপালার প্রয়োজন হয়, তারাও তো জীব, তারাও তো জীবিত। না, তাদের উন্নয়নের প্রয়োজন নেই। উন্নয়ন শুধুমাত্র মানুষের প্রয়োজন, যেমন আমি আপনি বা আপনারা সবাই। তো যাই হোক, এজন্যই উন্নয়ন যেহেতু আমাদের মানুষের সাথে একই সুতোয় গাঁথা, সেহেতু আমি বলতে চাচ্ছি আপনিও তো একটা মানুষ। তাহলে আপনার উন্নয়ন হতে হবে। আপনার উন্নয়ন হতে হলে অবশ্যই আপনার সেই উন্নয়ন মাফিক, আপনি যদি সত্যিকার অর্থে উন্নয়ন চান বা আপনার সফলতা চান, তার ঊর্ধ্বে আপনি কিন্তু অবশ্যই আপনাকে কাজ করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে, ডিসিশন, এটা কি করতে হবে, নিতে হবে।
তো যেহেতু আমি মনে করি যে এখানে ডিসিশন নিতে আপনারা দুবার ভাবছেন না, যে এখানে যারা আছেন আমি মনে করি সবাই ডিসিশন নিয়েই আসছেন। ডিএকশনে যারা আসছেন তারা কি চিন্তা ভাবনা করে আসছেন না যে ডিএকশন করবে ইনশাল্লাহ? যারা চিন্তা ভাবনা করেনি, বা যারা ডিসিশন এখন মানে সিদ্ধান্ত, এক কথায় সিদ্ধান্ত যারা এখনো নিতে পারেনি, তারা কিন্তু এখনো ডিএকশন রেজিস্ট্রেশনও করায়নি, তাই না? তো যারা রেজিস্ট্রেশন করেছেন, বা যারা করতে চাচ্ছেন মাত্র, হয়তো হতে পারে কেউ আপনাকে এনেছে যে জাস্ট প্রোগ্রামটা উপভোগ করেন, তাদের উদ্দেশ্যে আজকে আমাদের প্ল্যান। যদি কাজে লাগে তাহলে আপনার লাইফ সাকসেস, আর যদি কাজে না লাগে তাহলে আমি মনে করবো যে আমার ব্যর্থতা এই সময়টুকু আপনাদেরকে দেওয়া। তো যাই হোক, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন, কথায় আছে না? তো কথাটা আপনারা কতটুকু যুক্তিযুক্ত ভাবে নেন এটা আমি জানি না, কিন্তু আমি এটা মানি। কারণ আমরা গ্রাম্য ভাষায় একটা কথা বলে, সেটা হচ্ছে গবরে পদ্ম ফুল ফোটে, আছে না? এটা গ্রাম্য ভাষার একটা আলাপ। তো সেই ক্ষেত্রে দেখেন, বাংলাদেশ সর্বকালের থেকেও মনে করেন যতগুলো দেশ আছে, তার ভিতরে ছোট্ট একটা দেশ হচ্ছে বাংলাদেশ। কিন্তু আবার জরিপে দেখা গেছে বিভিন্ন দেশের তুলনায় বাংলাদেশের জনসংখ্যা কিন্তু বেশি। এবং বাংলাদেশে আর একটা জিনিসও বেশি আছে, বলতে পারেন সেটা কি? দরিদ্রতা। অভাবী ব্যক্তি, অর্থের অভাব, মানের অভাব, টাকার অভাব, খাবারের অভাব, বস্ত্রের অভাব, শিক্ষার অভাব, আছে না? যদি শিক্ষার অভাব না থাকতো তাহলে বাংলাদেশের শিশু শ্রম, শিশুরা কাজ করতো না। দেখবেন বিভিন্ন হোটেলে, দেখবেন বিভিন্ন আহ, জায়গায়, যেগুলো গাড়ির গ্যারেজের যে জায়গাগুলো, এখানে শিশুরা কিন্তু কাজ করছে, ছোট ছোট বালকরা কাজ করছে। তো শিক্ষারও অভাব আছে বাংলাদেশে, ঠিক না? তো সেই জায়গা থেকে ওই যে একটা কথা বললাম যে গবরেও পদ্ম ফুল ফোটে, তো গবরেও পদ্ম ফুল কিন্তু অলরেডি ফুটে গেছে, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে কিন্তু ফ্যাক্টরি হয়ে গেছে, হয়েছে না? আর কোথায় মালয়েশিয়া আর কোথায় বাংলাদেশ তুলনা করছেন? এরকম কতগুলো দেশ এক জায়গায় করলে একটা মালয়েশিয়ায় হবে, আপনি হিসাব করে একটু প্লাস করে তারপরে নিজের ব্রেনটাকে একটু কাজে লাগান। হিসাব করে এসে তারপর আমার সাথে কথা বলেন যে আমি আদৌ সত্যি কথা বলছি কিনা, বা এর কোনো ব্যতিক্রমী আছে কিনা, নাকি মালয়েশিয়া থেকে বাংলাদেশ অতিরিক্ত বড় লোক নাকি? না, না, না। তো যাই হোক, যেহেতু গবরে অলরেডি পদ্ম ফুল ফুটে গেছে আমাদের দরিদ্র দেশে, যেহেতু রেকর্ড ভঙ্গ করেছে আমাদের কোম্পানিটি এক্সন, এর মিনিংস হচ্ছে ডাকসন, এর ফুল মিনিংস হচ্ছে ডাকসন, একটা চাইনিজ ভাষা। এর শর্টলি মেসেজ হচ্ছে ডিএকশন। এই ডিএকশন কোম্পানিটা হচ্ছে মালয়েশিয়ার। প্রোফাইল সম্পর্কে হালকা টাচ দিচ্ছি, কারণ নতুনদের জানা দরকার। যেহেতু কোম্পানিটা মালয়েশিয়ার, এবং এই কোম্পানিটা যেহেতু বাংলাদেশে অলরেডি ফ্যাক্টরির কাজ হয়ে গেছে, আমাদের প্রোডাক্ট তৈরি হয়ে গেছে। কি প্রোডাক্ট তৈরি হয়েছিল জানো? ব্ল্যাক কফি, যেটা দৈনন্দিন জীবনে প্রত্যেকটা মানুষেরই, বেশিরভাগই 95% মানুষ কিন্তু খেয়ে থাকে। চা আর কফি খায় না এমন কোনো মানুষ আছে? আমি শৌখিন খাইতাম না, তাও এখন খাওয়া ধরেছি, বুঝেন নাই? রহস্যজনক একটা বিষয়, পরে শেয়ার করব, এটা লাস্ট ফিনিশিং বলে যাবো ইনশাল্লাহ। ইন্টারেস্টিং একটা বিষয় আছে প্রোডাক্টের। তো যাই হোক, যেহেতু বিজনেস প্ল্যান, তো নাম্বার ওয়ান সেটা হচ্ছে যে, আপনারা এখানে আছেন তো? আসলে আপনাদের কথা তো আমি শুনতে পাচ্ছি না, মেসেজ দেখতে পাচ্ছি। তো যাই হোক, যারা নতুন, তাদের একটা প্ল্যান ছাড়া কিন্তু তারা চলতে পারবে না। এখন বিষয়টা হচ্ছে যে, প্ল্যান ছাড়া আমিও কখনো চলতে পারবো না। মনে করেন আমি 10 পা আগাবো, এটা আমার প্ল্যান, ঠিক না? আমি যদি প্ল্যান মাফিক যদি না হাঁটি, 10 পা আগালাম কি 15 পা আগালাম, না 2 পা পিছিয়ে আসলাম, এটা তো আমার বিষয় গুনতির ভিতরে থাকবে না। সুতরাং আমাকে অবশ্যই প্ল্যানিং মাফিক কাজ করতে হবে, অর্থাৎ টার্গেট নিয়ে আমাকে চলতে হবে। তো প্রথমত ফার্স্ট অফ অল আমাকে কি করতে হবে জানেন? আমাকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস করতে হবে কি?
আর কোম্পানির নামের অর্থ কি জানেন? বলতে পারেন কেউ এখানে যে কোম্পানির নামের অর্থ কি? বিশ্বাস। কোম্পানিকে আমাকে বিশ্বাস করতে হবে। আর একটা জিনিস আপনাকে করতে হবে, সেটা হচ্ছে যে নিজের প্রতি, আপনার বাবার প্রতি নয়, আপনার ওয়াইফের প্রতি নয়, আপনার সন্তানের প্রতি নয়, বা আপনার ভাইয়ের প্রতি নয়, বোনের প্রতি নয়, যারা অবিবাহিত তারা হতে পারে বড় ভাই ব্রাদারদের প্রতি, বন্ধু বান্ধবদের প্রতি, হতে পারে না? আসলে রোড সাইডে তো প্রচুর গাড়ি যায়, আমি নিজেই বিরক্তি ফিল করি, কি বলবো। তো যাই হোক, একটু সহ্য করে নিতে হবে, কোনো কিছুই আমাকে দমিয়ে রাখতে পারবে না ইনশাল্লাহ। তো যাই হোক, সেটা হচ্ছে যে আমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে যে না, যেহেতু আমি নিয়ত করে ডিএক্সএন এর একটা রেজিস্ট্রেশনের মাধ্যমে 9 ডিজিটের আইডি কার্ডটা পেয়েছি, এই আইডি কার্ডে আমি ফলন ফলিয়ে ছাড়বো ইনশাল্লাহ। ফসল, যারা কৃষক, তারা যখন বীজ বাজার থেকে কিনে আনে বা প্রত্যেক বছরে বীজ রেখে দেয়, যারা প্রফেশনালি কৃষক, তারা কিন্তু বীজ ঘরে রেখেও দেয় অনেক সময়, যে পরবর্তীতে ফসল ফলাবো, ঠিক না? তারা কিন্তু টার্গেট নেয় কি জানেন, যে এই বীজ থেকে আমি, মনে করেন 1 কেজি ধান, 1 কেজি ধান থেকেই কিন্তু কত মনের ধানের তারা আইডিয়া করে ফলাবো, ঠিক না? এখানে কৃষকও তো থাকতে পারেন, কৃষকের ছেলেও তো থাকতে পারেন, মেয়েও তো থাকতে পারেন, আইডিয়া করে না। আমার তো অত আইডিয়া নাই, ছোট মানুষ বুঝেন না, ছোট্ট একটা ব্রেন, কত কিছুই বা আইডিয়া থাকবে। তো কৃষকেরও একটা আইডিয়া থাকে যে আমি এই বীজ থেকে অধিকতর ফলন আমি ফলাবো ইনশাল্লাহ। তা এর পিছনে যত শ্রম, যত সময়, যতটুকু টার্গেট নিয়ে যতটুকু খরচ করলে আমার সেই লাভ অংশটা উঠে আসবে, আমি ততটুকু খরচ করব, ঠিক না? সে কিন্তু তাই করে, এবং ঠিকই সেই ফলন কিন্তু সে ইনশাল্লাহ আল্লাহর রহমতে সে কিন্তু মাঠের ফসল ফলায়। এবং তার ফসল যতদিন না ফলে ততদিন হয়তো তার পরিশ্রম যায়, তার চিন্তা থাকে কবে ফসল ফলবে, কবে ফসল ফলবে, একটা চিন্তা থাকে। এর ভিতরে কি পেলো না পেলো এই হিসাবটা কৃষক করে না। তার কত টাকা খরচ হলো, বা সেই কত টাকা খরচ অনুযায়ী সে ফসল আহ, হওয়ার আগে তার আর্নিংটা উঠে আসছে কিনা, এটা কৃষক হিসাব করে না। কৃষক হিসাব করে তখন, যখন সে ফসলটা মাঠে জাঁকজমক ভাবে দেখতে পায়, তখনই দেখে যে আমি যে সারা মাস কষ্ট করেছি, 6 মাস না 5 মাস যাই হোক কষ্ট করেছি, এই কষ্টের ফসলটা এখন আমার মাঠ ভর্তি ধান, Recording এই in ধান দেখে progress. আমার কষ্ট চলে গিয়েছে। এবং একত্রে যখন ওই ফসলটা একত্রে পেয়ে যায়, তখন পিছনে কত টাকা খরচ করলো, কত শ্রম বিনিময় করলো, কত জন দিয়ে সে কাজ করিয়েছে, এসব সব ভুলে যায়। কারণ সে হিসাব করে আমি তো একসাথে পেয়ে গিয়েছি, আর কি চাই। আমি এত সময় ধরে আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি যে ডিএক্সএন এ যতদিন সফলতা না আসবে ভাই, প্লিজ প্লিজ প্লিজ, দয়া করে এই হিসাবটা করেন না, যে আমি আসছি 2 মাস, আমার কেন ইনকাম হচ্ছে না, কেন আমি সেই 6% এসে কেন আমি লাখ টাকা পাচ্ছি না। আমার বন্ধু বলেছে অমুক লিডার লাখ লক্ষ টাকা ইনকাম পায়, তাহলে ওরা তো তাহলে মিথ্যাই বলেছিল, ঠিক না? এরকম যারা নেগেটিভ চিন্তা নিয়ে থাকবেন তারা ডিএক্সএন থেকে আগেতেই বিতাড়িত হয়ে যান। পায়ে ধরেছি, আপনারা আর ডিএক্সএন এর বদনাম করবেন না ইনশাল্লাহ। তো যাই হোক, যেহেতু ফার্স্ট অফ অল নাম্বার ওয়ান আপনাকে বিশ্বাস করতে হবে, সেটা হচ্ছে কোম্পানি, আস্থা রাখতে হবে নিজের প্রতি, কনফিডেন্স ফুলফিল ভাবে জেদ নিয়ে আপনাকে কাজ করতে হবে। এরপর আসেন, সেটা হচ্ছে যে আপনার যে 9 ডিজিটের আইডি কার্ডটা আপনাকে দেওয়া হয়েছে, এটার মূল্য বুঝতে হবে। এটার মূল্য কি আপনাকে বুঝতে হবে। আপনি যদি মনে করেন হ্যাঁ, ওই বেচারার কাছে গিয়েছি, ও বেচারা আমাকে সময় নষ্ট করে আইডি কার্ড রেজিস্ট্রেশন করে দিয়েছে, আপনি মনে করছেন তার সময়ের মূল্য নাই, আপনার পিছনে সময় ব্যয় করেছে, আপনাকে সময় দিয়েছে, রেজিস্ট্রেশন করে দিয়েছে, আপনি 2 দিন, এর পরের দিনই বলছেন আমার অমুক সমস্যা, আমার তমুক সমস্যা, আমি করতে পারছি না। বিশ্বাস করে হলেও গুনতে হবে, গুনতে হবে, গুনতে হবে, একদিন হলেও গুনতে হবে। কারণ তার সময়ের মূল্য আপনি দেননি, আপনি জেনে বুঝে শয়তানি করেছেন, দুষ্টুমি করেছেন।
তো যাই হোক, এই 9 ডিজিটের আইডি কার্ডের মূল্য আপনাকে বুঝতে হবে। তো যেহেতু প্রত্যেকটা জিনিসের একটা সূত্র থাকে, প্রত্যেকটা জিনিসের সূত্র ছাড়া কখনো কিছুই পাওয়া সম্ভব না। ডিএক্সএন এরও একটা সূত্র আছে, আছে না? ডিএক্সএন এর সূত্র আছে। সেই সূত্র পাঠ অনুযায়ী যদি আপনি যেতে পারেন, তাহলে হয়তো আপনি ভালো কিছু আশা করতে পারেন। তো ডিএক্সএন এর সূত্রটা কি, এটাও আপনাকে জানতে হবে। তো অন্যান্য কোম্পানির তুলনায় ধরাছোঁয়ার বাইরে থাকে, আমরা দেখতে পাই না, শুনতে পাই না, জাস্ট একটা অ্যাপস আসে, বিজ্ঞাপন দেয়, ও ক্লিক করলেই টাকা, ক্লিক করলে টাকা। ওখানে কোনো সূত্র আছে কি যে কোম্পানি আমি পাবো হাতের নাগালে, বা কোম্পানির কাছে আমি ধরাছোঁয়ার কাছে যেতে পারবো, বা এখানে যে 20,000 টাকা 50,000 টাকা আমি ইনভেস্ট করতেছি, এখানে আমি এর অনুপাতে এর উপর বিশ্বাস করে আমি এটা করছি, এটা কোনো আছে গ্যারান্টি? কিন্তু ডিএক্সএন এর গ্যারান্টি আছে কি মানে, প্রত্যেকটা দেশে আছে। কারণ অলরেডি আমাদের বাংলাদেশে ফ্যাক্টরি হয়ে গেছে। তো এরকম বাংলাদেশে যত দরিদ্র দেশে ফ্যাক্টরি হয়েছে, গোবরে পদ্ম ফুল ফুটেছে, তো এরকম আরো বিভিন্ন দেশেও হয়েছে। তাহলে কোম্পানি, দেখা যাচ্ছে যে শুধু ফ্যাক্টরি নয়, বাংলাদেশের 3টি অফিসিয়াল হেড অফিস আছে, যেটা কোম্পানি বহন করে তার সমস্ত খরচ। এবং প্রত্যেকটা জেলায় জেলায় আপনার যে স্টক পয়েন্ট গুলো, এটা মালিকানাধীন, নিজস্ব ব্যক্তিগতভাবে নিয়েছে, তারপরেও কিন্তু যে নিয়েছে সে কিন্তু অনুমোদিত নিতে হয়েছে। কোম্পানির কোনো বদনাম সে চাইলেও করতে পারবে না। প্লাস সে সেখানে কোনো ডিস্ট্রিবিউটর যে যে কোনো রকম মনে কষ্ট নিয়ে আসবে, সে সেখানে আসতে পারবে না, জায়গা পাবে না, এরকম সাহস, দুঃসাহস কোনো ব্যক্তি করতে পারবে না যে আমি তার সাথে অভদ্র আচরণ করব, তার সাথে সম্মান দিয়ে কথা বলবো না, এরকম কোনো স্টক পয়েন্ট নাই। সেই ক্ষেত্রে প্রত্যেকটা জেলায় জেলায় আমাদের অফিস আছে আমি মনে করি। তো নিজ জায়গা থেকে সেইখানে আমরা যাওয়ার চেষ্টা করব, এবং আমাদের যে 9 ডিজিটের আইডি কার্ডটা, এটা আমরা অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ কেন করব? কারণ আমরা জানি যে মানুষের ভিতরে একটা প্রাণ থাকে, প্রাণটা যতক্ষণ আছে আমি সেরকম কথা বলবো ততক্ষণ, ঠিক না? আমার খাওয়ার চাহিদা, আমার পছন্দের চাহিদা থাকবে ততক্ষণ। ডিএক্সএন এর আইডি কার্ডেরও একটা প্রাণ আছে, সেটা হচ্ছে পিভি, অর্থাৎ পয়েন্ট ভ্যালু। এই আইডি কার্ডটা যতদিন আপনি পিভি না নিবেন, ততদিন ওতে প্রাণ ফিরে পাবে না। প্লাস আপনার খাওয়ার অনুভূতি বলেন, ভালো থাকার অনুভূতি বলেন, ভালো লাগার অনুভূতি বলেন, ফিল করতে পারবেন না। আইডি কার্ডটাও ঠিক তেমন, যতদিন না আপনি আইডি কার্ডে অ্যাক্টিভ করে আপনার পয়েন্ট আসবে না, ততদিন আপনার আইডি কার্ডে বোনাস আসবে না, 6% লেভেলও যাবে না। প্লাস আপনার পজিশন চেঞ্জ হবে না, আপনার ভবিষ্যৎ তৈরি হবে না। আপনি ভ্রমণের আশা করেন বিভিন্ন দেশ বিদেশ, এটা হবে না। আপনি সিকিউরিটি সিস্টেম রেখে দিতে চান আপনার পরবর্তী প্রজন্মের জন্য, এটা হবে না। এরকম সিস্টেম গুলো যে সাজানো আছে, অপরচুনিটি গুলো যে সাজানো আছে, এইগুলো কোনোটাই হবে না যতক্ষণ না আপনি আপনার জায়গা থেকে আমাদের এই কোম্পানির যে 300+ প্রোডাক্ট আছে, এই প্রোডাক্ট গুলো নিজে সাময়িক অর্থ দিয়ে, স্বল্প অর্থ দিয়ে, আমি মনে করি স্বল্প অর্থ, আপনি হিসাব করেন, আপনি হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন স্বল্প অর্থ মানে তো 6,000 টাকা লেগে যায়, 7,000 টাকা লেগে যাচ্ছে, আর স্বল্প অর্থ বলতেছে। শৌখিন আপু মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। বিশ্বাস করেন, আপনি এখন যান, একটা পানের দোকান দেন, একটা চায়ের দোকান দেন, তো দোকান ভাড়া আপনার কত নেয়? যদি একটু ভালো জায়গায় নিতে যান, যে যেখানে কাস্টমার আসবে বেশি, যেখানে আপনি বিক্রি করতে পারবেন ভালো একটা পজিশন অনুযায়ী, তাই না? সেখানে একটা চায়ের দোকান দিতে গেলেও আপনার চায়ের দোকানটা ভাড়া নিতে হবে, সেখানে ডেকোরেশন করতে হবে, সেখানে চেয়ার টেবিল বসাতে হবে। তারপরে নয় আপনার কি আয়োজন মাফিক আপনার কাস্টমার আপনার দোকানে আসবে, তারপরে আপনি চা বিক্রি করবেন, তারপরে না আপনার ইনকাম। তাহলে কতগুলো ধাপ সেখানে আপনি পার করছেন। তো এই ধাপগুলো পার করতে গেলেও আপনার নিম্ন পক্ষে, আমি সর্বনিম্ন মনে করি যে 50,000 টাকাও ওখানে লাগবে, এর কমে কেউ পারবে না। আমি তো কম বলেছি, 50,000 টাকা এখন ওইভাবে চার দোকান কেউ দিতে পারবে?
যে কার্ড দিয়ে তৈরি করে তারও তো মনে হয় লাখখানিক খরচ হয়ে যাবে, যে চায়ের দোকান দিতে গেলে। তো সেই ক্ষেত্রে, সেই অনুপাতে আমি মনে করি এই 6,000 বা 7,000 টাকা কিছুই না বর্তমান জামানায়, কিচ্ছু না। আপনি দেখেন, এখানে অসংখ্য টাকাওয়ালা মানুষ আছে। টাকাওয়ালা মানুষ বলতে যারা বিভিন্ন জায়গায় গিয়ে বন্ধুদের কাছে খরচ করে ফেলে 5-7 হাজার টাকা। কিন্তু সে টাকাওয়ালা মানুষ, ঠিক আছে, সে যতদিন বেঁচে থাকবে তার ইনকাম থাকবে, সে ততদিনই ইনকাম করবে লাখ 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 টাকা। হয়তো কোনো জায়গায় থেকে হয়তো ভালো একটা চাকরি করছে, 1 লাখ টাকা বেতন পাচ্ছে, সে হয়তো যতদিন বেঁচে থাকবে ততদিন হয়তো ইনকামের যতদিন একটা সিস্টেম থাকবে ততদিন হয়তো সে পাবে। কিন্তু সে হয়তো বুঝতেছে না, এখন মনে করতে স্যার আমি তো লাখ টাকা ইনকাম করি, কম বলছি না, লাখের কথাই বলি, যে আমি তো লাখ টাকা ইনকাম করি, মাস গেলেই লাখ টাকা ইনকাম করি। তো এখন যদি সে লাখ টাকা ইনকাম করার চিন্তা নিয়ে, যদি এখন মনে করেন যে 2 বছর পর, 4 বছর পর, 5 বছর পর মেয়াদ শেষ, আর তার ইনকাম নাই, তাহলে সে খরচটা আর কোত্থেকে করবে শুনি? তাহলে এই যে সিদ্ধান্তটা যদি সে এখন না নেয়, যে সিকিউরিটি সিস্টেম আমাকে তৈরি করতে হবে, যে আমি বৃদ্ধা হয়ে যাব, বৃদ্ধা হয়ে যাব, তারপরে আমার ইনকাম থাকবে, আমার চাকরি থাকুক না থাকুক। বিশ্বাস করেন, আজকে একটা বিষয় নিয়ে হুজুরের সাথে আলোচনা হচ্ছিল। হুজুর বলছিল, মানে আমার হাজবেন্ড যিনি, উনি বলছিল যে উনি এখানে একটা বিডিআর এর সাথে ওনার পরিচিত আছে, খুব ঘনিষ্ঠ সম্পর্ক, রিটায়ার্ড প্রাপ্ত। হুম। তো উনি আমার সাথে প্রায় প্রায় এসে গল্প দেয় যে ওনার দোকানে গিয়ে চা খায়। আমি বলছি কি, বিডিআর মানুষ সে আবার চায়ের দোকান দিছে কিসের জন্য? আমি জিজ্ঞেস করতেছি, আপনি যে চা খাইতে যান, আপনি বলেন যে এখানে একটা বিডিআর, তো তিনি তো সরকারি গভর্নমেন্টে জব করা ব্যক্তি, তো সে আবার চায়ের দোকান দিছে কেন? বা আপনি আবার তার দোকানে চা খাইতে যান কেন? তো তিনি বলছেন যে তিনি রিটায়ার্ড হয়ে গেছে, রিটায়ার্ড হয়ে যাওয়ার পরে এখন তো তার চাকরি থেকে আর বেতন নাই। তিনি তো যে আগে যে বেতন পেতেন সেটা তো আর এখন পান না। আর কি সংসারে খরচ কি কমে গেছে, তাই তিনি চায়ের দোকান দিয়েছেন। তো এখান থেকে আমি একটা পয়েন্ট নিলাম, যে আমরা এখানে অসংখ্য মানুষ গভর্নমেন্টের জবের আশা করি, করি না? ইয়েস অর নো? এটার আশা করি আমরা, যার কারণে আমরা আমাদের ছেলে মেয়েকে এত এত পড়াশোনা করাচ্ছি, গ্রাজুয়েশন কমপ্লিট করাচ্ছি, মাস্টার্স কমপ্লিট করাচ্ছি, ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করাচ্ছি, এগুলো কমপ্লিট করাচ্ছি আমরা খেয়ে না খেয়ে, গামছা বেঁধে নেমে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা পড়াশোনা শেখাচ্ছি। এবং ছেলে মেয়েরা লাস্টে গিয়ে দেখা যাচ্ছে যে অর্থ তো গিয়েছে, শিক্ষাগত যোগ্যতা অর্জন করবে, এটা ঠিক আছে, রাইট আছে, অবশ্যই করুক। কিন্তু বর্তমান বাংলাদেশের চাকরির আশা নিয়ে শিক্ষাগত যোগ্যতা অর্জন করার আমার মনে হচ্ছে না কোনো ফায়দা আছে। আছে কি? না। সেই জায়গা থেকে আমি বলবো, যারা এখনো নতুন, অবশ্যই 6 লাগুক 7 লাগুক স্বল্প পুঁজিকে পুঁজি করে, স্বল্প পুঁজিকে পুঁজি করে আপনি বিজনেসটাকে এখন থেকে রানিং করার চেষ্টা করুন। আপনার আপলাইনকে এখনই ফোন দেন প্রয়োজনে, যে আমি এই রাতটুকুও লস করতে চাচ্ছি না, আমি এখনই প্রোডাক্ট কনফার্ম করতে চাই। আরে জীবনে পুরুষ মানুষ হয়েছে, ইনকাম আমি বহুত করতে পারবো। কথা বোঝেন না? আমার কথা বুঝতাম, ইনকাম আমার হাত আছে, 6 হাত আছে, আমি বহুত করতে পারবো। কিন্তু এই যে যে সময়টা চলে যাচ্ছে, এই যে 6,000 টাকার প্রতি মায়া দেখাচ্ছি, প্রোডাক্ট নিচ্ছি না, এর কারণে যে সময়টা নষ্ট হচ্ছে, এই সময়টা আমি কোনোদিন ফিরে পাবো না। তাই আমি তাদের জন্য বলবো যে ফার্স্ট অফ অল আপনাকে নিজের শারীরিক কন্ডিশনের কথা হলেও চিন্তা করে হলেও আপনাকে প্রোডাক্টটা নিয়ে নিজেকে খেতে হবে। নিজেকে কি করতে হবে? খেতে হবে, যার কারণে আপনি সুস্বাস্থ্যের অধিকারী হতে পারেন। আমার কথায় বিরক্ত ফিল করছেন না তো? আবার কমেন্ট করবেন যে শৌখিন আপু আর বলার দরকার নেই, ও অনেক বলে ফেলেছেন, তাহলে আমি আর বলবো না, কেমন? তো যেহেতু আপনি সুস্বাস্থ্যের বেনিফিট আপনি প্রথমত পাচ্ছেন, এখানে আসলে আমি কথা বলতে গেলে অনেক কথাই চলে আসে, আমি সময়ের কারণে আসলে সব কথা বলতে পারি না। সেটা হচ্ছে যে এখন যদি আপনি কোনো ট্রেডিশনাল সাইডে আপনি যদি জব করতেন, সাপোজ কোনো একটা কোম্পানিতে আপনি আছেন, সেই কোম্পানি অনেক বড় স্যার, তার কথা সব সময় মেনে চলতে হয়, সব সময় কি করতে হয়? মেনে চলতে হয়। এখন সে সিনিয়র ব্যক্তি, ঠিক না? তো তিনি, আপনি যে অসুস্থ হয়ে পড়ছেন, এই প্রচন্ড গরম হয় না বাংলাদেশে,
আমরা গরম কে কে উপভোগ করেছি বাংলাদেশে? এখানে কেউ আছেন বাংলাদেশের থেকে? 24 সালে গরম কে কে উপভোগ করেছেন? আমি একটু তাদের দেখতে চাই, যারা জব করেন। দেখেছেন কেউ? অনেকেই দেখেছেন। এই তীব্র তাপমাত্রার গরমে গায়ে অলরেডি পোশাক রাখা দায়, ঠিক না? সেই জায়গা থেকে যতই সে গরমে বাঁচুক মরুক, তার তো ডিউটি করা লাগতেছে। তার তো যে চাকরিতে অ্যাটেন্ড করা লাগতেছে টাইম টু টাইম, ঠিক না? আমি কি বানিয়ে বলছি? যদিও অত অভিজ্ঞতা আমার নাই ওদিক দিয়ে। কই, আপনার স্যার কি এসে বলছে যে এই গরমেতে এই পল্টু তোর এত গরম, এত গরমে তো তুই সারাদিন তো ঘেমে গিয়েছিস, থাক এখন যা এক কাপ ঠান্ডা শরবত খা, খেয়ে নিজেকে আগে সুস্থ কর, তারপরে কাজ পরে দেখা যাবে, আগে তো নিজে বাঁচ। এরকম কোনো আছে কি কেউ বলে? কি বলে জানেন? আমি বলছি এটা বলে, আমি শরীর থাকবে কি না থাকবে আমি জানি না, তুমি আসবে কি না আসবে আমি জানি না, তোমার বাসায় বিপদ আছে কি না আছে এটা আমি দেখতে চাই না, আমার কাজ কাজ। মিলান মিলান মিলান, লাইফের সাথে মেলান। কিন্তু ডিএক্সএন এর সকল লিডাররা কি করছে জানেন? আহারে, গরম লাগছে, রুমে যাই একটু বাগানে গিয়ে আরামসে গাছের নিচে যাই একটু বসি। কি ঠিক না? আচ্ছা থাক, বাড়িতে ভালো লাগছে না, যাই একটু পার্কে গিয়ে, লেকের পাড়ে গিয়ে একটু বসি, ফোনটা হাতে নিয়ে যাই, সেখানে যে বিজনেস পার্টনারদের সাথে একটু গল্প করব, ঠিক কি না? তাহলে পার্থক্যটা আমি এটাই বোঝাতে চাচ্ছি যে অন্যের গোলামি থেকে নিজেকে বাঁচাতে চাইলে অবশ্যই মাস্ট বি আপনাকে ডিরেকশনটাকে পজিটিভ ভাবে নিয়ে আপনাকে এখন থেকে শুরু করতে হবে। গরমও আসুক শীতও আসুক, এই যে কনকনে শীত, আপনি মনে করেন যে সকাল 8টার সময় আপনার 7টার সময় উঠে আপনার ডিউটি মেনটেন করতে হয়। এখন আপনি যদি ডিএকশন করেন, যদি আপনার মোটামুটি একটা ডায়মন্ড পজিশন থাকে, আপনার মনে করেন 50 প্লাস হিসাবে, আমি সাধারণত 50 প্লাস ধরলাম, 50,000 টাকার চাকরিখানি মনে করেন না এখন বর্তমান যুগে, 50 প্লাস আপনার ইনকাম। আহা, থাক, 7টা বাজে না, আর 1 ঘন্টা ঘুমাই, আমার তো আর কোনো প্যারা নাই, স্যারকে কৈফিয়ত দিতে হবে না, আমার কয়টা বাজলো আমার বেতন কেটে নিবে না, এরকম কোনো রিস্ক তার ভিতরে থাকবে না। এই যে সেদিন প্রোগ্রামে গিয়েছি গাজীপুরে, কেমিস্ট্রি জাহাঙ্গীর আলম ছিলেন লিডার, উনি আহ, যে নামের টাইটেল কেমিস্ট্রি, উনি কিন্তু ওই বিষয়ে পড়াশোনা করেছেন, চাকরির জন্য করেছেন, তাই না? কিন্তু যখনই ডিএক্সএনটাকে পেয়েছেন, তিনি ডিএক্সএন যখন পেয়েছেন তখন ওই চাকরির পিছনে আর ছোটেননি, তিনি কিন্তু পড়াশোনায় বিশাল ভালো। গল্প শুনেছি সেদিন, তাই বলছি। আজকে তিনি ঢাকা শহরে চার 4 জায়গায় জমি কিনেছে, 4 জায়গায় প্লট কিনেছে, মালিক তিনি। কিন্তু পরের গোলামি করেন না, তিনি অর্জন করেছেন ওই শিক্ষাগত যোগ্যতা, অনেক ভালো একটা জব তিনি চাইলে করতে পারতেন। সেই জন্য বলছি, আপনি কোথায় আছেন, আমি কোথায় আছি, একটু ফিল করেন। তো যাই হোক, অনেক কথা আমি আর বেশি সময় নিব না। এখন শর্টলি কিছু মেসেজ দিব, সেটা হচ্ছে যে এই যে প্রোডাক্টটা আপনি ইউজ করবেন, এটা নিয়মিত কন্টিনিউ ইউজ করবেন। আজকে খেস খাই স্পিরুলিনা নিছি অমুক লিডারের কথা শুনে, আজকে সকালে 2টা খাইছি, থাক 4-5 দিন পরে আর 2টা খাবো না, এরকম করলে প্রোডাক্টের বেনিফিট আপনি জীবনে বুঝতে পারবেন না। নিয়মিত জ্ঞানথেরাপি অনুযায়ী, যার সমস্যা আছে সে জ্ঞানথেরাপি অনুযায়ী প্রোডাক্ট গুলো কন্টিনিউ সেবন করবে, খাবে। এবং যারা সমস্যা এখনো মনে করছেন যে আমার শরীরে সমস্যা বলতে কিছু নাই, আসলে সমস্যা সবার সবসময় দেখা দেয় না, ভেতরে মানুষের অনেক সমস্যা থাকে। আমরা আসলে অবুঝ বাঙালি তো, আমরা অল্পতে বেশি পাওয়ার আকাঙ্ক্ষা করি। যেখানে ওই যে বলে না, এই 20 কেজি মাছ 200 টাকা, 200 টাকা, 200 টাকা, আসলে ওই যে মাছটা আসলে খাওয়ার উপযোগী কিনা এটা আমরা হিসাব করি না। সে গন্ধ বেরোক পচা হোক, 20 কেজি মাছ দিচ্ছে 200 টাকা, আর নিয়ে আসি যাই বাড়িতে নিয়ে যে ভাইজে ভুজে খাবো না। বিষয়টা হচ্ছে এমন যে আমরা অল্পতে বেশি পাওয়ার আশঙ্কা রাখি, আমরা বাঙালি এরকম। আমরা বাজারে গেলে আমাদের ফরমালিন বিহীন কোনো খাবারই আমরা বাজারে আনতে পারি না। আমাদের খেতে গেলে আমাদের ওইগুলো খেতে হবে, এবং আমাদের সমসাময়িকের জন্য হয়তো আমাদের মুখে রুচি
খাবার ওগুলো, কিন্তু আমাদের ভেতরে গিয়ে বিষাক্ত জায়গাগুলো সে তৈরি করে জায়গা করে নিয়ে বড় বড় রোগে আক্রান্ত হয়ে আমাদেরকে কাবু করে দিচ্ছে বা আমাদেরকে নিস্তেজ করে দিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার রাস্তা দেখিয়ে দিচ্ছে। বিশ্বাস করেন, কারোর ঘরে যদি অসুস্থ রোগী থাকে তার দিকে একটু তাকান। সে একদিনে এই জায়গায় হুট করে অসুস্থ হয়নি, আস্তে আস্তে তার ধীরে ধীরে শরীরে বাসা বেঁধে রোগগুলো জমা হয়ে তার শরীরে প্রভাব ফেলেছে। আমি রোগী দেখেছি আমার শরীরে স্বচক্ষে, আমার নিজের মাকে দেখেছি, আমার নিজের ছোট মামাকে দেখেছি, দুইজনেই ক্যান্সারের রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। এখান থেকে ফিল করি, এখান থেকে অনেক কিছু ফিল করেছি জীবনে। তো যাই হোক, এই আমাদের যে প্রোডাক্ট গুলো আছে, আমরা অনেক সময় বলে থাকি এগুলো আমরা মেডিসিন। খবরদার খবরদার, এগুলো মেডিসিন বলবেন না, ঔষধি গুণ সম্পন্ন খাবার। ঔষধে যতগুলো গুণাগুণ আছে তার থেকে বেশি আমাদের প্রোডাক্টে গুণগত মান বেশি, খুবই ন্যাচারাল। তো আপনার শরীরে যদিও আশঙ্কা থাকে যে আপনার শরীরে পরবর্তীতে কোনো রোগ আসবে বা হতে পারে, এরকম যদি কোনো বিষয় থাকে, আপনি এই প্রোডাক্ট গুলো কন্টিনিউ খাওয়ার কারণে আপনার নেগেটিভটাকে আগে আপনার সাইড থেকে বের করে দেবে এবং পজিটিভটাকে প্লাস করে আপনাকে সুস্থতায় পরিণত করবে আমাদের এই প্রোডাক্ট। তবে কন্টিনিউ আপনাকে খেয়ে যেতে হবে কিছুদিন। আপনি এক সপ্তাহ খাবেন, আপনি এটার বেনিফিট পেয়ে যাবেন, বিষয়টা এমন নয়। তো দুদিনের জন্য ইউজ করে কখনোই আপনি এখানে জাজমেন্ট করবেন না যে কোম্পানির প্রোডাক্ট ভালো না। তো এবার হচ্ছে নতুনদের আরো কিছু কাজ, এগুলো এবার শর্টলি মেসেজ দিয়ে যাবো, আর কোনো লং। আসলে আমি একটু কথা বলতে গেলে আমার ব্যাখ্যা চলে আসে, মানে আমি ভালোভাবে না বোঝাতে পারলে মনে হয় যেন কিছু অন্তত থেকে গেছে, কিছু অন্তত থেকে গেছে। এভাবে কেন বোঝালাম না? তো ও, আর একটা টাস্ক দিতে চাই। টাস্ক কি দিব, একটা বিষয় যে প্রোগ্রামে গেছিলাম সেটা তো বলা হয়নি। এখন মনে করেন আপনি যদি কোনো ট্রেডিশনাল সাইডে যদি বড় কোনো অফিসারের পদে আপনি মনে করেন অফিসারের নিচে আপনি কাজ করতেন, আপনার যদি বাই চান্স আপনার অফিসার মানে আপনার স্যার যদি রাস্তা দিয়ে কোনো গাড়ি নিয়ে যায়, আপনি কি কখনো এটা ফিল করেছেন যে ওই স্যার আপনাকে গাড়িতে উঠে ড্রপ করে দিবে, লিফট দিবে? দেখেছেন কোনোদিন আদৌ সম্ভব? ওই স্যারের সাথে দেখা করবেন আপনি হুট করে, অবশ্যই কাউকে না কাউকে আগে পাঠায় পারমিশন নিতে হবে, নিতে হবে না? কিন্তু আমি শৌখিন সেদিন গাজীপুরে গিয়েছি, আমাদের টপ লিডার ডিএকশন এর নুরুল আফসার স্যার, যিনি ডিএকশন থেকে 3 মাসের ইনকাম দিয়ে 37 লক্ষ টাকা দামের যে গাড়িটা, লাল গাড়ি, রেড রেড মানে লাল গাড়ি, এই গাড়িটা নিয়ে যখন তিনি এসেছেন, আমি তো রাস্তার পাশে আমার একটা মেম্বারের সাথে আমি কথা বলছি, ওনারা যখন আসছে আমি ফুল দিয়ে করছি, তখন কিন্তু উনি আমাকে বলছেন যে আসেন সবাই গাড়িতে ওঠেন। আমাকে ডেকে জোর করে গাড়িতে উঠেছে এক পর্যায়ে, আমি উঠবো না, আমি কয়েকবার বলছি না লিডার উঠবো না, আমরা এখান থেকে আমরা অন্য কিছুতে যাই। না, কি বলেন, গাড়িতে ওঠেন, ভাইয়ের গাড়ি পেয়েছেন, উঠবেন না? তিনি, তার নিচে 3.5 লক্ষ মেম্বার, কি বলছেন আপনি? সেখানে আমার মতো ক্ষুদ্র একটা মানুষকে এত সম্মান দিয়ে তার গাড়িতে বসাইছে। ট্রেডিশনাল সাইডে কোনো স্যার কি আপনাকে এভাবে বলতো? প্রমাণ দেখান তো, আর আমার প্রমাণ ফেসবুকে যান, আমার শৌখিন খাতুন আইডি দিয়ে সার্চ দেন, প্রমাণ পেয়ে যাবেন। আমিও বেরোচ্ছি, আমার লিডারও দরজা খুলে বেরোচ্ছে, গাড়ির দরজা আছে না, দরজা খুলে বেরোচ্ছে, সে ভিডিও আছে, সেই ছবি আছে। তো আমি এটাই বুঝতেছি, এটাই ডিএকশন অফ দ্য পাওয়ার, ডিএকশন এর সম্মান। কথা বোঝাতে পারলাম কি? তো যাই হোক, এরকম বিষয়গুলো আপনার জন্য ওয়েটিং এ আছে। আপনি শুধুমাত্র সামনের দিকে আগাবেন এবং সবকিছু উপভোগ করতে পারবেন ইনশাল্লাহ। সেদিন আরেকটা কথা শেয়ার করি, সেদিন তো জুম্মার দিন। আসলে এই কথাগুলো বলতেছি এই জন্য যে প্রোগ্রামটা সেদিন রিসেন্টলি করে আসছে শুক্রবারে। তো শুক্রবারে যেহেতু প্রোগ্রাম জুম্মার দিন, তো ওইখানে জুম্মার নামাজ পড়তে গেছে সবাই, বিশেষ করে খাবার তো দিয়ে দিছে, আমি ছবি তোলার কারণে সে খাবার খাইতেই সময় পাইনি। লিডার ছবি তুলতে চাচ্ছি, না তো বলা যায় না, কষ্ট পাবে, মনে কষ্ট দেওয়ার তো দরকার নেই। ছবি তুলতে তুলতে আমার সে খাবারের টাইম পার। তার মানে আমি এটা বোঝাতে চাচ্ছি, আমি যখন একটা গ্রাম থেকে বড় হয়েছিলাম, আমার জীবনের কতগুলো বছর কেটে গিয়েছে ডিএকশন এর আগে, কই কেউ তো কোনোদিন এসে বলেনি যে সৌকিনা আসেন তো একটা ছবি তুলি। তার মানে কি বোঝাতে চাচ্ছি, আমরা অনেক সময় মনে করি যে আমরা অমুক জায়গায় গেলে হয়তো আহ সম্মানই পাবো বা অমুক বিষয়টা আসলে সম্মান কোথায় পাওয়া যায় এটা আপনাকে খুঁজে বের করতে হবে অরিজিনাল ভাবে।
টিকটকেও তো মানুষ ভাইরাল হচ্ছে, হচ্ছে না? তা সেগুলো কি কতটুকু সম্মানের? আমি ওই যে ইশারায় জ্ঞানী বোঝে তর্কে বহুদূর, তর্কে যেতে চায় না, ইশারায় বোঝাতে চাই। তো হ্যাঁ, এরপর হচ্ছে যে প্রোডাক্টের বেনিফিটটা অবশ্যই আপনি মুখ বুজে থাকলে হবে না, আপনাকে শেয়ার করতে হবে। এটা আপনি কাদের কাছে শেয়ার করবেন? আপনার আত্মীয় স্বজন, প্রতিবেশী, কাছের মানুষ সবার কাছে শেয়ার করবেন বেনিফিটটা। এরপর হচ্ছে নাম্বার 3, বেনিফিট শেয়ার করার পর হচ্ছে আপনার কাজ, আপনার হাতে একটা স্মার্টফোন আছে, এই ফোনটাকে আপনি কাজে লাগাবেন। আপনার প্রতিদিন একটা ডায়েরি খাতা থাকবে, ডায়েরি খাতায় আপনি লিখে রাখবেন আপনার সকালে ঘুম থেকে উঠে আপনার করণীয় কি, ডিএক্সএন এর করণীয় কি। যদি আপনার ঘরে ডিএক্সএন এর চা কিংবা কফি থাকে, আপনি এক কাপ কফি কিংবা চা বানিয়ে আপনি একটা জায়গায় বসবেন, বসে সুন্দর মতো করে আপনার যদি কোনো ডিস্ট্রিবিউটর থাকে তাকে মেসেজ দিবেন বা কল করবেন। প্লাস আপনি যে গ্রুপগুলো আছে গ্রুপগুলো চেক করবেন, এবং আপনার রুটিন মাফিক আপনি একটা শিডিউল করে নেবেন যে আমি অমুক টাইমে ডিএক্সএন এর সময় দিলে আমার জন্য সুবিধা হয়। আপনার বিজনেস ভাই, এটা আমার না। কোম্পানি কখনো বলছে না, ডক্টর লিম কখনো বলেনি যে এটা আমার। এটা বলেছে আপনাদের সবার। এটা আপনাদের সবার, যারা ডিএক্সএন এর নাম লিখেছে, এটা যার যার ব্যক্তিগত প্ল্যাটফর্ম। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা শুরু থেকেই সারাদিনের শিডিউলটা আপনারা করে নেবেন, কোন সময় সময় দিলে আপনার জন্য সুবিধা হয়। আপনি সেই অনুযায়ী সময় দিবেন, সেই অনুপাতে আপনি কাজ করবেন। এবং এই যে জুম প্রোগ্রাম গুলো, এগুলোতে আপনি অংশগ্রহণ করবেন। মিটিং এর গুরুত্ব বুঝতে হবে, নাম্বার পরে যেটা আছে না, মিটিং এর গুরুত্ব বুঝতে হবে। কারণ এই মিটিং থেকে আমার শিক্ষা নেওয়া, এই মিটিং থেকে আমার এক্সপিরিয়েন্স, এই মিটিং থেকে কথা বলার শুরু, এই মিটিং থেকে আমার পরিচিত হওয়া। সুতরাং এই মিটিং এর গুরুত্বপূর্ণ ভূমিকা আপনাকে 100% লাইফটাকে পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা রাখে। সুতরাং আপনি সেখান থেকেই আপনি শিখতে পারবেন। সুতরাং প্রোগ্রামকে কখনো অবহেলা করবেন না। এরপরে আসেন, সেটা হচ্ছে যে সবাইকে প্রোগ্রামে আনতে হবে। প্রথমত শুরুতে মনে করেন আপনি একজন লিডার, আপনার নিচের 10 জন ডিস্ট্রিবিউটর আছে। এই ডিস্ট্রিবিউটর গুলো আপনি চাচ্ছেন যে তাদেরকে বিজনেসটা শেখাতে। এখন যদি আপনি তাদেরকে না বলেন, কষ্ট করে বলেন অমুক টাইমে মিটিং আছে, যাইস কেন তোরা, আর কিচ্ছু না। আর যে আমি না এখনো পর্যন্ত, আজ তো 3 বছর আমার ওই প্রোগ্রামে, আমি সেই শুরু থেকে যখনই প্রোগ্রামের টাইম হয়, প্রোগ্রামের টাইম হওয়ার আগে আমি সকালবেলা আমি লিঙ্কটা গ্রুপে শেয়ার করি, এবং আমি সবাইকে মেসেজ করে বলে দিই প্রোগ্রামটাই থাকবেন। এবং যখনই আমি প্রোগ্রামে আসি, লিঙ্ক সহ স্ক্রিনশট মেরে প্রত্যেকটা গ্রুপে আমি শেয়ার করি। বিশ্বাস না হলে আমার অগোচরে আমার মেম্বারদের কাছে জিজ্ঞেস করবেন যে আমি এগুলো করি কিনা। তারা কিন্তু তখনই আহ, একটা মেসেজ পায় যে না, এখন মিটিং শুরু, তাহলে আমাদের যেতে হবে। তাহলে তাদের আগ্রহ থাকে যে আমার আপলাইন লিডারও যেহেতু এত আগ্রহ করে প্রোগ্রাম শুনছে, ওটা মনে হয় আমারও করতে হবে, তা না হলে তো তার জায়গাটা আমি নিতে পারবো না বা তার জায়গায় আমি যেতে পারবো না। বিষয়টা তো এমন না। এই কাজগুলো আপনি করবেন। এরপরে হচ্ছে যে ইনকামটা আপনি, যারা নতুন আছেন তাদেরকে মেন হচ্ছে যে অর্থের প্রয়োজনেই তো আসছেন। তো অর্থটা আপনি কিভাবে নেবেন? আপনি 3 ভাবে এখানে ইনকাম নিতে পারবেন। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল নিজের প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে একটা ইনকাম, কারণ ওখানে আপনার একটা পয়েন্ট থাকবে, পয়েন্ট আইডি কার্ডে নিবেন, এটা একটা পার্সেন্টেজ থাকবে, সেলস ভ্যালু থাকবে, ওটা থেকে আপনার কোম্পানি একটা ইনকাম দিবে। দ্বিতীয়ত আপনি 25% ডিসকাউন্টে প্রোডাক্টটা কিনে 25% লাভে বিক্রি করতে পারবেন। ওখানে যে আপনার প্রফিটটা থাকবে, সেই প্রফিটটা আপনার পার্সোনালি পকেটে ঢুকবে, কোম্পানি ওটাকে দিতে হবে না। তৃতীয়ত, সারা ইন্টারনেট জগতে আপনার একটা স্মার্টফোন আছে, সারা পৃথিবী জুড়ে আপনি সুযোগ পাচ্ছেন প্রত্যেকটা দেশে আপনি নেটওয়ার্ক তৈরি করে, বিজনেস পার্টনার তৈরি করে, যে প্রোডাক্ট গুলো তারা নিবে, ওটাই আপনার টিমের সেল, ওটাই আপনার সেল। সুতরাং এই সেলের উপরে যে পিবি গুলো আসবে, কোম্পানি তাকে সেটা তারটা পূরণ করে দিচ্ছে, প্লাস আপনারটা আপনাকে দিচ্ছে। এর উপরে সেলস ভ্যালু আসবে, পয়েন্ট আসবে, সেলস ভ্যালু আসবে, বোনাস আসবে। এই 3 ভাবে আপনি ইনকাম করতে পারবেন। আসলে শর্টকে মেসেজ দেওয়ার কারণ সময় শর্ট। তো এভাবে আপনি জায়গা করে নেন, আস্থা খুঁজে নেন, বিশ্বাস করেন, কাজের মনোযোগ বাড়ান। আমি শৌখিন যখন শুরু করেছি, অনেকে বাজে কথা বলেছে, নোংরা কথা বলেছে, এখন কেউ কিছু বলে না। তখন মানুষের চুলকানি লেগেছিল, অনেকে বলেছিল যে ও মনে হয় চুলকানির মলম বিক্রি করা শুরু করেছে, মেয়ে ভালো নেই। আর এখন তাদের গায়ে চুলকানি, বোঝেন না? কারণ শৌখিন তো এখন মাসে গেলে ইনকাম করে, ইচ্ছা মতো খরচ করে, এরকম তারা কিন্তু দেখতেই পাচ্ছে। তাহলে চুলকানিটা মূলত তার। তো যাই হোক, অনেক কথাই বলছি।